আসসালামু আলাইকুম। আমাদের কোষ বিভাজনের ৩ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা মেইনলি কোষ চক্র নিয়ে পড়ছিলাম যে আচ্ছা কোষ চক্রে যে সম্পন্ন হবে এটার মেইনলি কিছু হরমোন থাকবে। তো কিছু হরমোন যেগুলো কিনা একটি বিক্রিয়াকে উদ্দীপনা দিবে, যেগুলো উদ্দীপনা হিসেবে মেইনলি হেল্প করবে। তো একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা কিন্তু কোষ চক্রের নিয়ন্ত্রণ হয়। কি দ্বারা? জেনেটিক প্রোগ্রাম দ্বারা। তো এটি যদি কোষ চক্র হয়, এটি নিয়ন্ত্রণ হবে কি দিয়ে? জেনেটিক প্রোগ্রাম। কি দিয়ে নিয়ন্ত্রিত হবে? জেনেটিক প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হবে, ঠিক আছে। এরপর যে এটা হচ্ছে তোমার কি একটি জেনেটিক প্রোগ্রাম থেকে মেনলি পুরো কোষচক্র নিয়ন্ত্রিত হয়। অভ্যন্তরীণ উদ্দীপনা তাহলে কে দেয়? অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সাইক্লিন সিডিকে, বা ইন্টারনাল যে একটা উদ্দীপনা সেটা কে দিবে? সাইক্লিন সিডিকে। সাইক্লিন সিডিকে কি দিবে? অভ্যন্তরীণ উদ্দীপনা দিবে। আর কিছু কিছু হরমোন থাকবে যেগুলো, আর গ্রোথ ফ্যাক্টর থাকবে যেগুলো বাহ্যিক উদ্দীপনা দিবে। এটা হচ্ছে অভ্যন্তরীণ। এগুলো কি আমাদের কোশ্চেনের সাথে অ্যান্সারের যে একটা কেমিস্ট্রি, এটা বুঝতে হবে। এটা অভ্যন্তরীণ উদ্দীপনা, ঠিক আছে। তাহলে বাহ্যিক উদ্দীপনা কে দিবে ভাই? বাহ্যিক বাহ্যিক দিবে হচ্ছে কিছু বা বিভিন্ন হরমোন, যেটা স্পেসিফিক কোনো নাম দেয় নাই। এরপর হচ্ছে গ্রোথ ফ্যাক্টর বা জিএফ। এগুলো কি করবে? বাহ্যিক উদ্দীপনা দিবে। এরপর ইন্টারফেসে আসি, যে তিনটে ধাপ পড়লাম উপপর্যায়ে। G1, তারপর হচ্ছে S, তারপর হচ্ছে G2, ঠিক আছে। এই তিনটে নিয়ে আমরা এখন শিখবো। তো G1টা মানে কি? এই G1 দিয়ে আমরা কিছু এভাবে শিখবো যাতে আমাদের ইজি লাগে শিখতে। তো G1 মানে হচ্ছে গ্যাপ ওয়ান ফেজ। কি ফেজ? গ্যাপ ওয়ান ফেজ। গ্যাপ ওয়ান ফেজ। তো এটা আমরা মনে রাখবো দন্ত স দিয়ে। কি দিয়ে? দন্ত স। এটা মনে হচ্ছে দন্ত স। দন্ত স দিয়ে তাহলে কি কি হয়? এখানের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। কি নেওয়া হবে? সিদ্ধান্ত। কিসের সিদ্ধান্ত? একটি কোষ পরবর্তীতে বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে কি করবে না, ওটা সিদ্ধান্ত নিবে। আর কি কি নিবে? এখানে একটা সাইক্লিন সিডিকে থাকবে। কি থাকবে? সাইক্লিন সিডিকে। এই সাইক্লিন সিডিকে কি করবে? এটি এমন একটি প্রকার প্রোটিন যেটি সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এটা পুনরায় কি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। আমি এটা এবার লিখছি যে সিডিকে, এটা মানে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। তো এই সাইক্লিন ডিপেন্ডেন্ট এর সাথে যুক্ত হয়ে সমগ্র প্রক্রিয়ায় গতি ত্বরান্বিত ও নিয়ন্ত্রণ করে। এটা কি করবে? কোষ চক্রেও বা সেল সাইকেলে কি করবে? যে গতি নিয়ন্ত্রণ করবে, ত্বরান্বিত করবে। ত্বরান্বিত মানে হচ্ছে বাধা দেওয়া, ওয়ান কাইন্ড অফ, বা বন্ধ করতে সাহায্য করা। এরপর সিডিকে ফসফোরাইলেশনে নিয়ন্ত্রণ করবে। এই সিডিকের কাজ তাহলে কয়টা? দুইটা। একটা হচ্ছে গতি নিয়ন্ত্রণ আর ত্বরান্বিত, আর একটা হচ্ছে ফসফোরাইলেশন, ঠিক আছে। কাজগুলো একটু মনে রাখবা। আর কি কি হয়? এ সময় প্রয়োজনীয় অন্যান্য যে প্রোটিন থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে, রেপ্লিকেশন সকল উপাদান তৈরি হয়। তাহলে আমরা কি লিখবো এখানে? সকল উপাদান, সকল, এটা দন্তাস, সকল উপাদান তৈরি। সকল উপাদানের মধ্যে কি কি থাকবে ভাই? প্রোটিন, আরএনএ, ডিএনএ, রেপ্লিকেশনের প্রত্যেকটা উপাদান বা সকল উপাদান, ঠিক আছে। এরপর এখানে একটা টাইম থাকবে, মানে হচ্ছে যে কোষটি আর বিভাজিত হবে না তা 1 সপ্তাহ বা 1 বছর বা আমৃত জীবন উপপর্যায়ে আবদ্ধ হয়ে যায়। তার মানে এখানে একটা কিছু টাইম থাকবে। আর এখানে যে কত সময় লাগবে বা কত পার্সেন্ট সময় লাগবে ওটা একটু আমরা শিখে রাখি। সেটা হচ্ছে 34 যে মনে রাখতে বললাম না। 34 মিনস কি? 30 থেকে কত? 40%। এই টাইমটা দিয়ে কিন্তু আমাদের জীবনটা শেষ হয়। তার মানে দন্তস্ব দিয়ে মনে রাখবো কি? সিদ্ধান্ত। পরবর্তী বিক্রিয়া হবে কি হবে না, বিভাজন হবে কি হবে না সেটা নিয়ে। সাইক্লিন সিডিকে কয়টা কাজ? দুইটা কাজ। একটা গতি নিয়ন্ত্রণ বা ত্বরান্বিত, একটা হচ্ছে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ। এরপর কি লাগলাম? সকল উপাদান তৈরি। কিসের? ডিএনএ রেপ্লিকেশন বা আরএনএ রেপ্লিকেশন আর প্রোটিন রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়। এরপর কি দিলাম? টাইম লাগবে কত? 30 থেকে 40%। এটু তো বোঝা গিয়েছে, তাই না? এরপর আমরা এস দশা নিয়ে আলোচনা করি। এস দশা। এস এস নিয়ে এটা কি হয়? এটাতে সবসময় উপস্থিত থাকবে
এখানের মধ্যে কিছু এস মানে হচ্ছে সিনথেসিস, আমরা এইভাবে মনে রাখি। সিনথেসিসের প্রথম অক্ষর নিয়ে কিন্তু এটা এস দশা হয়, সিনথেসিস। এখানে কি হয়, কিসের সিনথেসিস হয়, মেনলি ডিএনএ সিনথেসিস। কি হয়, ডিএনএ বা ডিএনএ রেপ্লিকেশন লিখি আমরা, এটা ডিএনএ রেপ্লিকেশন, ঠিক আছে। এরপর আর কি কি হয়, এখানে টাইম কত লাগবে, 35 বললাম। 35 মানে কি, 30 থেকে 50%। জাস্ট আমরা এই দুইটা মনে রাখলেই হবে। আর এখানে যে সেন্টেন্সেস হয়, আর কিছু কিছু জিনিস সেন্টেন্সেস হয়, যেমন এটা বইয়ের লেখা নাই, শিখে রাখবা যে হিস্টোন থাকবে, প্রোটিন থাকবে। হিস্টোন প্রোটিন এই দুটি কী হবে, সংশ্লেষ হবে। এরপর আসি G2 নিয়ে। G2 মানে কি, গ্যাপ টু ফেজ। G2 মধ্যে কি থাকবে, এটা আমরা কি দিয়ে মনে রাখবো, এটা আমরা ওটা দন্ত স দিয়ে মনে রাখলাম না, এটা আমরা ম দিয়ে মনে রাখি, তাহলে ইজি হবে। তো ম দিয়ে কী কী থাকবে, চলো শিখে রাখি। G2 এখানের মধ্যে এটা মাইটোটিক ফেজে প্রবেশ করার প্রস্তুতি পর্যায়ে, আমরা কি বলতে পারি, এম দিয়ে এম ফেজ, কি ফেজ, এম ফেজ বা মাইটোটিক মাইটোসিস দশা প্রবেশ করার প্রস্তুতি পর্যায়ে, ঠিক আছে। আর এখানে কী থাকবে, মাইক্রোটিউবুল থাকবে, মাইক্রোটিউবুল আমি এভাবে লিখলাম এমটি, মাইক্রোটিউবিউল গঠনকারী উপাদান এখানে বা পলিস্পিনল তৈরি হবে। তবে সেন্ট্রোজোম থেকে দুটি সেন্ট্রোজোম পরিণত হবে, কি বললাম যে সেন্ট্রোজোম থেকে কয়টি, দুটি সেন্ট্রোজোম তৈরি হবে, ঠিক আছে। আর কি কি হবে, সেন্ট্রোজোম কিন্তু কি মাইক্রোটিউবুল সূচনা করে, ওভারঅল সেন্ট্রোজোম থেকে কিন্তু এটা সম্পর্ক, সেন্ট্রিওজোম থেকে কি হয়, মাইক্রোটিউবুল সূচনা করে। বিভাজন প্রক্রিয়ায় প্রয়োজনীয় শক্তি বা এটিপি শক্তি কি হয়, এটিপি। তারপর এখানে ম্যাচুরেশন ফ্যাক্টর থাকে, এম দিয়ে কি হয়, এম দিয়ে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা এমপিএফ বা কি এমপিএফ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর এখানে থাকবে। এটা কাজ করবে কত পার্সেন্ট, 12 বললাম না যে 10 থেকে 20%, ঠিক আছে। তো এখানের মধ্যে আমি একটু সংক্ষেপে রিক্যাপ করি যে এখানে মেনলি কী কী থাকবে। তো এখানে জীবন আমরা এস যে দ্বন্দ্বের সাথে মনে রাখবো, এস হচ্ছে সংশ্লেষ, ডিএনএ রেপ্লিকেশন হবে, টাইমটা আমরা অবশ্যই মনে রাখবো কত পার্সেন্ট সময় লাগে। G2 মানে হচ্ছে গ্যাপ টু ফেজ, এটা আমরা মধ্যে মনে রাখবো, মধ্যে হচ্ছে এম ফেজ, এমটি মাইক্রোটিউবুল, ম্যাচুরেশন ফ্যাক্টর, তিনটা, এই তিনটা মনে রাখলে এনাফ। এরপর কোষ্ঠকের যে নিয়ন্ত্রক থাকবে, যে সাইক্লিন সিডিকে কথা বললাম, এই যে সাইক্লিন সিডিকের, এখানে সাইক্লিন সিডিকের মধ্যে বিভিন্ন ধাপ থাকে, এখানের মধ্যে সাইক্লিন সিডিকে কয়টা, চারটা। কয়রকম থাকবে, চার রকম সাইক্লিন সিডিকে থাকবে। ক্লিন, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে ই, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, এই তিনটা। তো ডি মানে হচ্ছে, এটা আমরা এইভাবে মনে রাখি, ডি ড্রাইভার। ড্রাইভার কেন, কারণ এটা হচ্ছে G1 থেকে এস, কোথায়, G1 থেকে এস, আবার এস থেকে কোথায়, G2 নিয়ে, G2-তে নিয়ে যাবে। ই মানে হচ্ছে, এটা আমি এভাবে মনে রাখবি, ই মানে হচ্ছে যে রেডি, কীভাবে রেডি করবে, রেডি কিসের রেডি করবে, এস পর্যায়ে, কোন পর্যায়ে, এস পর্যায়ে যে ডিএনএ থাকবে না, ওই ডিএনএ রেপ্লিকেশনের প্রস্তুতি, রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করবে, ডিএনএ তৈরির জন্য কী করবে, কোষকে রেডি করবে। এরপর এ মানে হচ্ছে অ্যাক্টিভ মনে রাখি, অ্যাক্টিভ মানে কি সক্রিয় না, এটা কিসে সক্রিয় করবে, এটা ডিএনএ রেপ্লিকেশন, যে ডিএনএ আছে ঠিক ডিএনএ রেপ্লিকেশনের সক্রিয় করবে, অ্যাক্টিভ করবে, ত্বরান্বিত করবে। এরপর বি যেটা আছে, বি মানে হচ্ছে বি দিয়ে আমি বুয়া লিখি, বুয়া মানে হচ্ছে যে বাসার বুয়া থাকে না, যে বাসার বুয়ারা কী করে, সব কিছু কাজ করে না, সব কাজ করে দেয় না, সব কিছু সম্পন্ন করবে, কিসে সব কিছু, মাইটোটিক স্পিন্ডল তৈরি, মাইটোটিক কি বললাম, মাইটোটিক স্পিন্ডল, মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ মাইটোসিসের সব কাজ, কিসের, মাইটোসিসের সব কাজ সম্পন্ন করবে, কোনটা, সেটি হচ্ছে সাইক্লিন বি। তো সাইক্লিন চারটা আছে, ডি ই এ বি। তো এগুলা প্রত্যেকটা কাজ আমরা এখানে শিখে নিলাম। এরপর এখানে জীব জীবনের ইন্টারফেসের গুরুত্ব আমরা শিখে রাখবো নিজেরা, তেমন কিছু নাই, লেস ইম্পর্টেন্ট। এরপর আমরা এখানে তো ধাপ আছে, যে একটা এমফেস বললাম না, এমফেস মানে মাইটোটিক, তো যেটি হচ্ছে আমাদের 5 থেকে 10% সময় লাগে বললাম, গত ক্লাসে বলেছিলাম যে 5 থেকে 10% সময় লাগবে। তো এরপর আমরা পার্থক্য শিখবো, ইন্টারফেস আর এমফেসের পার্থক্য। যেমন ইন্টারফেস হচ্ছে কি বিভাজনের প্রচিত দশা, এমফেস মানে হচ্ছে প্রকৃত দশা,
বিভাজন দশা। ইন্টারফেজের মধ্যে 90 থেকে 95% সময় লাগে, এমফেজের মধ্যে 5 থেকে 10% সময় লাগে। এরপর ইন্টারফেজে ক্রোমাটিন হিসেবে কাজ করে আর এমফেজে ক্রোমোজোম হিসেবে কাজ করে। তাহলে আমরা পার্থক্য বই থেকে শিখে নিব। পরবর্তী ক্লাসে আমরা মাইটোসিস শিখব। মাইটোসিসের যে পরবর্তী পর্যায় থাকবে 4টা পর্যায়, যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানোফেজ, টেলোফেজ, যে 5টা পর্যায়, এই 5টা পর্যায় নিয়ে আমরা বিস্তারিতভাবে জানবো। আজকে এগুলো থাক। আশা করি সবাই বুঝছো। যদি না বুঝে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ।